ক্লাস শেষ করে বের হচ্ছি এমন সময় একটা পিচ্চি এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, তারপর এক দৌড় দিয়ে চলে যায়। আমি চিরকুটটা খুললাম। তাতে লেখা এই যে জানেন আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কার চিরকুট কে জানে। আমাকে দিবে না এটা সিউর। মনে হয় বাচ্চাটা ভুল করে আমাকে দিয়ে চলে গেছে। ইস বেচারি, ওর মনে কথাটাও বলতে পারেনি। যাই হোক, চিরকুটটা পকেটে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। চিরকুট নিয়ে রাখলাম, কালকে আসলে যদি পিচ্ছিটাকে পাই তাহলে ওরে আবার দিয়ে দিব। এবার চলেন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট, ব্যাচেলর থাকি। আব্বু আম্মু বাড়িতেই থাকে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় টিউশনি করিয়ে নিজের খরচ নিজেই চালাই, আর সামান্য কিছু বাড়িতে পাঠাই। এইভাবে কোনো মতে দিন যাচ্ছে। পরিচয় দিতে দিতে বাসায় চলে আসছি। রাতের বেলা চিরকুট আবার খুলে দেখলাম। ভালোই লাগছে। কে সেই ভাগ্যবান আল্লাই জানে। ঈশ্বর, আমাকেও যদি কেউ এইভাবে চিরকুট দিত। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যদি পিচ্ছিটাকে খুঁজে পাই তাহলে চিরকুটটা দিয়ে দিব। কিন্তু না, পিচ্ছির কোনো দেখাই নাই। ক্লাসে চলে গেলাম, দেখলাম আয়মান আগে থেকেই বসে আছে। আয়মান, কিরে এত দেরি করলি যে? আমি টিউশনি থেকে আসতে দেরি হয়ে গেছে। আয়মান: ওহ, আমি সানি আসেনি এখনো? আয়মান: না, আমি তো ভাবছি তোর সাথে একসাথে আসবে। আমি দাঁড়া, কল দিয়ে দেখি। তারপর সানিকে কল দিলাম। কিছুক্ষণ পর সানিও আসলো। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর বেরিয়ে গেলাম। কলেজের গেইটের সামনে আসার পর আয়মান বাইক বের করল। সানি গিয়ে প্রথমে বসল। তারপর আমি বসতে যাব এমন সময় আজকেও একটা পিচ্ছি এসে একটা নীল কালারের চিরকুট আমার হাতে দিয়ে দৌড় দেয়। বাইবে বসে যাওয়ার কারণে ওরে আর ধরতে পারিনি। আমি চিরকুটটা পকেটে নিয়ে নিলাম। তারপর আমরা বিজয় সিংহ দিঘির পাড়ে গিয়ে বসলাম। নানান রকম ক্যাপলদের প্রেম ভালোবাসা উপভোগ করতেছি। হঠাৎ করে চিরকুটটার কথা মনে পড়ল, বের করলাম। ওটাতে লেখা এই যে নীল কালারের শার্টে আপনাকে সুন্দর দেখায়। আমি আমার নিজের গায়ের দিকে তাকিয়ে দেখলাম আমিও নীল কালারের শার্ট পরে আছি। অবাক হয়ে বসে রইলাম। তাহলে কি আমাকে টার্গেট করেই কেউ এগুলো দিচ্ছে? একদিন ভুল হবে, সব সময় তো আর ভুল হবে না। সানি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ল। সানি, কিরে এইটা কি? আমি: একটা চিরকুট। সানি: কে দিছে? আমি জানি না, একটা পিচ্ছি এসে দিয়ে গেছে। আয়মান: দেখি দেখি। সানি: এই নে। আয়মান: আপনাকে নীল শার্টে সুন্দর লাগে। এই কেরে মেয়েটা? আমি: দোস্ত, আমি সত্যিই জানি না। জানিস গতকালকেও একটা দিয়েছে। সানি: কি বলিস, আমাদেরকে তো কিছুই বলিসনি। আমি ভাবছিলাম কেউ ভুল করে আমাকে দিয়ে দিছে, তাই আর বলিনি। আয়মান: কি লেখা ছিল ওটাতে? আমি: এই যে আপনাকে খুব ভালো লাগে। সানি: মামু, তোর তো হয়ে গেছে। তোর উপর কেউ ক্রাশ খেয়ে বসে আছে। আমি: আরে না, হয়তো ভুল করে কেউ আমাকে দিচ্ছে। সানি: শালা, ভুল কি মানুষ সব সময় করে? আর আজকের লেখাটা তো তোর গায়ের শার্টের সাথে মিলে গেছে। আয়োজন সেটাই তো। আচ্ছা বাদ দে, আরও কয়েকদিন দেখ। আমার মনে হয় তোকে কেউ পছন্দ করে। আমি: আরে ধুর, আমাকে কে পছন্দ করবে? আয়মান: কেন করতে পারে না? আমি: পারে, বাট এত ছেলে থাকতে আমাকে কেন করবে? সানি: আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাব। আমি: তাড়াতাড়ি চল, আজকে বুয়া আসবে না।
রান্না করতে হবে। তারপর আয়মান আমাকে বাসায় পৌঁছে দিয়ে সে বাসায় চলে যায়। রাতের বেলা কিছুক্ষণ পড়লাম, ভালো লাগছে না দেখে হুমায়ুন আহমেদের একটা গল্পের বই নিয়ে বারান্দায় গেলাম। একটা চেয়ারে বসে পড়তেছি এমন সময় একটা মেসেজ আসলো। আমি ভাবছি সিম কোম্পানিগুলোর। খেয়াল না করে পড়ার দিকে মন দিলাম। 2 মিনিট পর আবার আসলো। এরপর মোবাইলটা নিয়ে দেখি একটা নতুন নাম্বার থেকে মেসেজ আসছে। প্রথম মেসেজ কি ব্যাপার, মন খারাপ নাকি? দ্বিতীয় মেসেজ কোনো সিম কোম্পানি থেকে মেসেজ আসেনি, আমিই দিয়েছি। মেসেজগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, তার মানে সত্যিই আমার সাথে এগুলো হচ্ছে। আমি তাড়াতাড়ি ওই নাম্বারটাতে কল দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। পরে আমিও একটা মেসেজ দিলাম, কে আপনি? কিন্তু কোনো রিপ্লে আসলো না। যাই হোক, খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলেজে গেলাম, গিয়ে দেখি সানি আয়মান বসে আছে। সানি, কিরে আসছস? আমি হুম। আয়মান, চলে ক্লাসে যাই। আমি নারে, আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না, চল লাইব্রেরি গিয়ে বসি। সানি, কি হইছে তোর? আমি কালকে রাতের ঘটনাটা বললাম। সানি, তার মানে তোকে কেউ ফলো করছে? আয়মান, কিন্তু তোর নাম্বার ফেলো কোথায়? আমি সেটাই ভাবছি। এমন সময় আরও একটা মেসেজ আসলো। আমি তাড়াতাড়ি করে মোবাইল বের করলাম, চেক করে দেখি ওটাতে লেখা, এই ক্লাস করবেন না, ওই 2 হারামির সাথে থাকলে আপনিও হারামি হয়ে যাবেন। আমি মেসেজটা সানি আয়মানকে পড়ে শোনালাম। সানি, তার মানে ও আমাদের আশেপাশে আছে। আয়মান, এই বাইরে চলতো তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজির পরও কাউকে দেখলাম না, সবাই যে যার মতো ব্যস্ত। অতঃপর আমরা ব্যর্থ হয়ে আবারও লাইব্রেরি চলে আসলাম। কিছুক্ষণ ওখানে থেকে বাইরে চলে যাব এমন সময় সানি ফিদা হয়ে দাঁড়িয়ে আছে। আমি, কিরে, কি হইছে তোর? সানি, দোস্ত, আদ্রিতা আসছে। আমি, কোনো আদ্রিতা? আয়মান, আমাদের ডিপার্টমেন্টের আদ্রিতা নাকি? সানি, হুম। আমি, ও আসছে তো কি হইছে? সানি, জানি, সরে দেখলে আমার ভিতরে লাড্ডু ফুলে। ওর গাল দুটো টেনে দিতে ইচ্ছা করে। আয়মান, শুধু তোর না, ও এই কলেজের মোটামুটি সবার ক্রাশ। সিনিয়ররা সবাই ওর পিছে পিছে ঘুরে। খামোখা সময় নষ্ট না করে চল। বাইরে আসলাম। এসে যেই গেইটের সামনে গেলাম, তখনই একটা পিচ্ছি এসে চিরকুট আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিরকুটটা না পড়ে এক দৌড় দিয়ে ছেলেটাকে ধরলাম। আমি, ওই দাঁড়া। ছেলে, জি ভাইয়া, বলেন। আমি, তোকে এইটা কে দিছে? ছেলে, একটা আপু দিছে। আমি, কোনো আপু? ছেলে, আমি উনাকে চিনি না। উনি আমাকে 50 টাকা দিয়েছে, তারপর বলল এইটা আপনাকে দিয়ে দৌড় দিতে। আমি, ওরে দেখলে চিনবি? ছেলে, না, উনি হিজাব পরা ছিল। আমি, আচ্ছা ঠিক আছে, যা। ছেলেটাকে বিদায় দিয়ে আমি চিরকুটটা পড়লাম। এই প্রতিদিন একটা শার্ট পরেন কেন? শুধু এতটুকুই লেখা। তারপর সানি আয়মানের কাছে চলে আসলাম। ওদের সাথে বেরিয়ে গেলাম। রাতে পড়তেছি এমন সময় সেই আগের নাম্বার থেকে মেসেজ আসলো, আমি আপনাকে 2টা শার্ট কিনে দিব। আমি রিপ্লাই দিলাম, কেন, আমি ফকির নাকি যে আপনার দেওয়া শার্ট পরব? ও রিপ্লাই দিল, আর একবার কথা বললে মেরে পানিতে ফেলে দিব, যেটা বলছি সেটা। আমি সাথে সাথে কল দিলাম, কিন্তু না, কল যাচ্ছে না। সকালবেলা ঘুমিয়ে আছি এমন সময় আমার রুমমেট প্লাস বন্ধু হাকিম আসলো। হাকিমও, ওই জুয়েল, ওঠ, তোর পার্সেল আসছে। আমি, আমার আবার কিসের পার্সেল? হাকিমও, আমি কেমনে জানি, খুলে দেখ।
আমি তাড়াতাড়ি করে খুলে দেখলাম ওটাতে 2টা শার্ট আছে। বুঝতে বাকি রইল না কালকে রাতের কথাটা ও রেখেছে। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আজকে এখান থেকে একটা পরে কলেজে আসবেন। আমি দোস্ত তোকে এইটা কে দিল? হাকিমও একটা ছেলে দিয়ে গেছে। আমি ছেলেটাকে চিনিস? হাকিমও আরে না, পিচ্ছি একটা ছেলে এসে দিয়ে গেছে। আর বলছে এইটা জুয়েলকে দিবেন। আমি ওহ। হাকিমও কেসটা কি? আমি কিসের কেস? হাকিমও আমার সাথে মিথ্যা বলিস না। আমি আচ্ছা বলছি শোন, পুরো ঘটনা শেয়ার করলাম। হাকিমও তলে তলে এতটুকু করে ফেলেছিস অথচ আমাকে কিছু বললিও না। আমি ভাবছি হয়তো ভুল করে দিয়েছে, তাই বলনি। তবে তোকে আর ফাহাদকে এমনিতেই আজকে বলতাম। হাকিমও আচ্ছা আজকে কলেজে যাবি না? আমি হুম। আচ্ছা ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওখান থেকে একটা শার্ট পরে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে ঢোকার সময় আবারও মেসেজ আসলো। বাহ, খুব সুন্দর লাগছে। তার মানে আমার আশেপাশেই আছে। আমি তাড়াতাড়ি করে আশেপাশে খুঁজতে শুরু করলাম। গেইটের দিকে তাকাতেই দেখি আদ্রিতা মেয়েটা গাড়ি থেকে নামতেছে। গাড়ি থেকে নেমে ও সোজা হাঁটা দিল। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আসলেই অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে, কিন্তু ভাবটা একটু বেশি। বড় লোক হলে যা হয় আর কি। আমার এত কিছু ভেবে লাভ নেই, আমিও আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে গেলাম। দেখলাম সানি বারান্দায় হা করে তাকিয়ে আছে। আমি গিয়ে মাথার মধ্যে একটা টোকা মারলাম। আমি কিরে হা করে আছিস কেন? সানি আদ্রিতা। আমি কই আদ্রিতা? সানি এখানে ছিল। আমি শালা তুই পুরো পাগল হয়ে গেছস। চল ভিতরে যাই। সানি এই শোন আজকে ক্লাস করব না। আমি তো কি করবি? সানি লাইব্রেরি চল। আমি আচ্ছা চল। তারপর আমরা লাইব্রেরি গেলাম। আমি হুমায়ুন আহমেদ এর একটা বই নিলাম। সানি মোবাইলে আদ্রিতা মেয়েটার ফেসবুক প্রোফাইল দেখতেছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। চেক করে দেখি সেই মেয়েটা। কি ব্যাপার কেবলাকান্ত, ক্লাস না করে এখানে কি? আমি তাড়াতাড়ি করে এদিক ওদিক খুঁজতে লাগলাম। কিন্তু কেউ নেই। লাইব্রেরির কোনো বরাবর একটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমাকে দেখেই চোরের মতো হয়ে গেল। আমার মনে মাঝে একটা খটকা লাগল। এই মেয়েটা নয়তো? আমি তাড়াতাড়ি করে ওই মেয়েটার কাছে গেলাম। সানিও আসলো। আমি ওই দাঁড়ান। মেয়ে আমাকে বলছেন। আমি তো কাকে বলবো? মেয়ে জি বলুন। আমি আপনার মোবাইলটা দেন। মেয়ে কেন? আমি যেটা বলছি সেটা করেন। সানি ওই মোবাইল দিবি নাকি একটা লাথি দিব? মেয়েটা ভয় ভয় মোবাইলটা দিল। আমি মেসেজগুলো দেখতে লাগলাম। কিন্তু না কোনো কিছুই পেলাম না। আমি কল লিস্টও চেক করলাম কিন্তু কিছুতেই মিলছে না। এমন সময় আবারও একটা মেসেজ আসলো। কি ব্যাপার ওই মেয়েটা ঠেট দিচ্ছেন কেন? ও তো কিছু করেনি। আমি সরি আপু ভুল হয়ে গেছে, একটা নাম্বার থেকে আমাকে অনেক জ্বালাচ্ছে। আপনি যেভাবে তাকালেন আমি ভাবছি হয়তো আপনি। সরি, প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটা হ্যাঁসূচক মাথা নাড়াল। আমি আস্তে করে ওখান থেকে চলে আসলাম। সানি কিরে তুই ওরে সন্দেহ করলি কেন? আমি আরে ওর তাকানো দেখে মনে হয়েছিল। সানি আচ্ছা বাদ দে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা হাকিমের গিটারটা নিয়ে বারান্দায় বসে আছে। গিটার বাজাবো ভাবছি কিন্তু বারবার ওই মেয়েটার কথাটা মনে আসতে লাগল।
কে এই মেয়ে, সত্যিই কি আমাকে ভালোবাসে নাকি মজা করছে? এমন সময় আবারও মেসেজ আসলো। কি ব্যাপার রাজকুমার, মন খারাপ নাকি? মেয়েটা: না, আর হে শুনেন, আমি রাজকুমার না, সাধারণ একটা ছেলে। আমার জন্য আপনি রাজকুমার? আমি একটা জিনিস বুঝতেছি না। কি বুঝছেন না? আপনি আমার কি দেখে প্রেমে পড়লেন? না আছে টাকা পয়সা, না আছে ভালো চেহারা, না আছে ব্রেইন, কেন প্রেমে পড়লেন? শুনেন আমি এত কিছুর দিকে তাকাইনি। এমনিতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার সামনে আসেন না কেন? প্রেম ভালোবাসার মধ্যে একটু মজা না করলে ভালোবাসায় মজা নাই। আরও একটা কারণ, সেটা হচ্ছে আমি চাই আপনি আমাকে না দেখেই ভালোবাসেন। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সেটা আমিও জানি, কিন্তু আমার বিশ্বাস আপনিও আমাকে ভালোবাসবেন। ওভার কনফিডেন্স ভালো না। আমি যা বলি সেটাই হয়। আচ্ছা, দেখা যাবে। এভাবে অনেকক্ষণ মেয়েটার সাথে মেসেজে কথা হলো। এই প্রথম মেয়েটার সাথে এতগুলো মেসেজ করলাম। বাড়িতে কল দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সানি আর আয়মান আমার বাসার সামনে আসলো বাইক নিয়ে। আমি রেডি হয়ে ওদের সাথে কলেজে চলে গেলাম। কলেজ গেইটের সামনে কয়েকটা চটপটি আর ফুসকার দোকান আছে। আমরা ওখানে গিয়ে বসলাম। 3 জনে চটপটি নিলাম। একটা পিচ্ছি এসে আমার হাতে একটা বেলুন দিল, ওটাতে লেখা, টক খেয়ে পানি খাবেন না। আমি ছেলেটাকে কিছু বলতে যাব, এমন সময় আরও একটা ছেলে এসে আরেকটা বেলুন দিল। সেটাতে লেখা, এই যে আগে খেয়ে নেন, তারপর আমাকে খুঁজতে বের হবেন। আমি উঠে ছেলেটার পিছু নিলাম। এমন সময় আরও একটা ছেলে এসে বেলুন দেয়, আর ওটাতে লেখা, আই লাভ ইউ। আমি, সামি, আয়মান সবাই অবাক হয়ে রইলাম। এই পাগলামির মানে কি? আমি ছেলেটাকে ধরলাম। আমি, ওই দাঁড়া। ছেলে: জি ভাইয়া বলেন। আমি, তোদের এগুলো কে দিয়েছে? ছেলে: একটা আপু দিয়েছে। আমি, কোথায় তোদের সেই আপু? আমাকে বল, আমি তোদের টাকা দিব। ছেলে: আচ্ছা, আমার সাথে চলেন। আমি সানি আয়মানকে ইশারায় আসতে বলে ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম। দিঘির একপারে নিয়ে গিয়ে ছেলেটা বলল। ছেলে: আরে কই গেল? ভাইয়া এখানেই ছিল। আমি, ফাইজলামি করিস আমার সাথে? ছেলে: সত্যি ভাইয়া, ও এখানে ছিল। আমাকে বাদাম কিনে দিয়ে আপনাকে এটা দিতে বলল। সানি: আচ্ছা তুই যা। ছেলেটা চলে গেল। আয়মান: বন্ধু, মনে হয় মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে। আমি, তাহলে ওর সামনে আসে না কেন? আয়মান: সেটাই ভাবছি। সানি: আচ্ছা ক্লাসে চল, ওখানে গিয়ে কথা বলবো। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। একটু পর মেসেজ আসলো, চুলগুলো ঠিক করেন। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আসলে চুলগুলো এদিক ওদিক হয়ে আছে। বাইকের বাতাসে আর ছেলেটাকে ধরতে যাওয়ায় সব ভুলে গেছি। চুলগুলো ঠিক করলাম। মেয়েটা তার মানে ক্লাসেই আছে। আমি চারপাশের মেয়েগুলোর দিকে তাকালাম, দেখলাম যে যার মতো ব্যস্ত। কাউকে দেখলাম না, একা বসে আছে। সানি: দোস্ত, আমার একটা আইডিয়া আছে। আমি, কি আইডিয়া বল। সানি: আমি আর আয়মান বাইরে 2 জন 2 পাশে গিয়ে লুকিয়ে থাকব। এরপর খেয়াল করব কেউ তোকে লুকিয়ে লুকিয়ে মেসেজ দেয় কিনা। যদি কাউকে দেখি সাথে সাথে ওরে ধরে ফেলব। আমি, কোনো লাভ হবে না। ও তোদের থেকে বেশি চালাক। আয়মান: সানি ঠিক বলছে, ট্রাই তো করতে পারি। আমি, আচ্ছা তাহলে কমন রুমে চল, ক্লাসের মধ্যে হবে না। সানি: ওকে চল।
তারপরে আমরা কমন রুমে চলে গেলাম। সানি আয়মান দুইজন দুই পাশে লুকিয়ে রইল। আমি অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কেউ আসলো না। ওরা বিরক্ত হয়ে আমার কাছে চলে আসলো। ওরা আসার 2 মিনিট পর মেসেজ আসলো, কি ব্যাপার মি, আমাকে ধরবেন? এত সোজা? আচ্ছা যাই হোক, ডান পাশের টেবিলের চিপায় একটা নীল রঙের চিরকুট আছে। ওটা আপনার জন্য অনেক আগে লিখেছি, কিন্তু আপনি কমন রুমে তেমন আসেন না, তাই দেওয়া হয়নি। ওটা নিয়ে নেন। আমি হতাশ হয়ে সানি আয়মানকে মেসেজটা দেখালাম। আমি সানি চিরকুটটা নেত। সানি গিয়ে চিরকুটটা আনল। ওটাতে লেখা, ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। সানি দোস্ত, আমার কি ইচ্ছে করছে জানিস? আয়মান কি? সানি ওরে সামনে নিয়ে এসে একটা থাপ্পড় দিই। এত ঘুরানোর কি আছে? সরাসরি সামনে এসে বলে দিলই তো হয়। আয়মান তুমি কচু করবা? আমি এই বাদ দে, অন্য কথা বল। তারপর আমরা বসে বসে কথা বলছি। এমন সময় আদ্রিতা আর ওর বান্ধবীরা সবাই কমন রুমে আসলো। সানি আদ্রিকে দেখেই লাফাতে শুরু করল। সানি তোরা থাক, আমি একটু আসি। আমি কোথায় যাস? সানি তোর ভাবির সাথে দেখা করে আসি। আয়মান এমন চর দিবে, 2 দিন কিছু খেতে পারবি না। সানি তুই শালা চুপ থাক। সানি লাফাতে লাফাতে ওদের কাছে গেল। ওরা 67 জন বসে মোবাইলে মনে হয় একজন অন্যজনের বয়ফ্রেন্ডের ছবি দেখছে আর হাসাহাসি করতেছে। সানি গিয়ে ওদের সামনে একটা হাত বাড়িয়ে দিল। মেয়েগুলা ওর শার্ট ধরে টানাটানি শুরু করে দিল। বেচারা হিরো হয়ে গেল। আমাদের সামনে আবার চোরের মতো ফিরে আসলো। আমি আর আয়মান হাসতে হাসতে শেষ ওর অবস্থা দেখে। তারপর আমরা বাসায় চলে গেলাম। আজকে বারান্দায় গেলাম না। হাকিম ফাহাদের সাথে ম্যাচ ভাড়া আর মিলের খরচের হিসাব করতেছি, এমন সময় মেয়েটা একটা মেসেজ দিল। আমি রিপ্লাই দিলাম না। রিপ্লাই না দেওয়া দেখে ও আবারও মেসেজ দিল। আমি এরপরও রিপ্লাই দিলাম না। এরপর শুরু হলো ওর মেসেজ দেওয়া, দিতে দিতে 20টা মেসেজ দিল। পরে আমি রিপ্লাই দিলাম। রিপ্লাই পেয়ে কান্নার ইমোজি কয়েকটা দিল। তারপর বলল, আপনি খুব খারাপ মেয়ে। আমি অনেক খারাপ। আমি একটু বারান্দায় আসেন। কেন? এত কথা বলেন কেন? আসতে বলছি আসেন। আসবো, একটা শর্ত আছে। আমার সাথে মোবাইলে কথা বলতে হবে। পার্ট নিচ্ছেন? যেটা মনে করেন। মেয়েটা আর রিপ্লাই দিল না। আমিও নিজে থেকে কোনো মেসেজ করলাম না। খেয়ে ঘুমিয়ে গেলাম। প্রায় 2টার সময় মোবাইলে কল আসলো। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি মেয়েটার নাম্বার থেকে আসলো। আমি একটা লাফ দিয়ে উঠে গেলাম। প্রথমবার কেটে গেল, আবার দিল। এরপর ধরলাম। আমি চুপ করে আছি, ও পাশেও চুপ করে আছে। কিছুক্ষণ পর কথা আসলো, ঘুমিয়ে গেছেন নাকি? আমার মুখ দিয়ে কথা আসছে না। তারপরও বললাম, রাত তো অনেক হইছে, জেগে থাকার তো কোনো কারণ নাই। খাইছেন রাতে? মেয়েটার ভয়েসটা অসাধারণ। এই রকম মেয়ের সাথে সারা জীবনও কথা বললে মনে হয় কথা শেষ হবে না। এবার খুশি হইছেন মেয়ে? আরেকটা কথা, আমি কি আমাকে ভালোবাসার কারণটা? সব কথার উত্তর পেতে নেই। আচ্ছা তাহলে আপনি আমার সামনে আসেন না কেন? সময় হোক, তখন আসব। সময়টা কখন হবে? যেদিন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনব সেদিন। যদি এখন বলি? আপনি যে মন থেকে বলছেন না,
শুধু আমাকে দেখার জন্য বলছেন সেটা আমি ভালো করেই জানি। একটা অনুরোধ করব। জি বলেন। আগে বলেন রাখবেন কিনা। কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। প্লিজ একবার দেখা করেন, প্লিজ। আমি এভাবে আর থাকতে পারছি না। আচ্ছা, কালকে বিকালবেলা বিজয় সিংহ দিঘির ওখানে আসিয়েন। আমি থাকব। আচ্ছা ঠিক আছে। তবে একটা শর্ত আছে। কি? আপনি একা আসবেন, কাউকে নিয়ে না। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আমি মোবাইল অফ করে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। কলেজ মিস হয়ে গেল। মোবাইল ওপেন করে দেখি সানি আয়মান অনেক কল দিয়েছিল। দুপুরে খেয়ে ঘুমাতে গেলাম কিন্তু খুশিতে ঘুম আসছে না। আমি বিকালবেলা রেডি হয়ে বিজয় সিংহ দিঘির ওখানে চলে গেলাম। আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে কিন্তু সবাই জোড়া জোড়া। একা কোনো মেয়ে নাই। আমি এদিক ওদিক তাকালাম। পিছনের একটা বেঞ্চের দিকে তাকাতেই দেখি। আমি এদিক ওদিক তাকালাম, পিছনের একটা বেঞ্চের দিকে তাকিয়ে দেখি একটা ব্যাগ রাখা আছে। আমি ভাবছি হয়তো অন্য কেউ রেখে গেছে। আমি মেয়েটাকে মেসেজ দেওয়ার জন্য মোবাইলটা বের করব, তার আগেই ও আমাকে মেসেজ দেয়, ওই ব্যাগটা আপনার জন্য। আমি রিপ্লাই দিলাম, আপনি কোথায়? সরি, আমি দেখা করতে পারবো না। মানে কি? আপনি নিজেই তো বললেন এখানে আসতে। কিন্তু আমার মনে হচ্ছে এখন দেখা করা উচিত হবে না। এই কাজটা না করলেও পারতেন। আচ্ছা, আপনি ব্যাগটার কাছে যান, ওখানে কিছু জিনিস আছে আপনার জন্য। কি জিনিস? সেটা ব্যাগ খুললে দেখবেন। আর হে, ব্যাগ বাসায় গিয়ে খুলবেন। আমি আর কোনো কিছু বললাম না, গিয়ে ব্যাগটা নিলাম। ভারী লাগছে, কি আছে ভিতরে আল্লাই ভালো জানে। আমি আশেপাশে খুঁজতেছি কাউকে দেখা যায় কি না। আমি জানি মেয়েটা আমার আশেপাশে কোথাও লুকিয়ে আছে, কিন্তু সামনে আসছে না। আমি ব্যাগটা নিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলা ব্যাগটা নিলাম খোলার জন্য। এই সময় হাকিম আর ফাহাদ আসলো। হাকিমও, কিরে এখানে কি? আমি জানি না দোস্ত, গিফট দিয়েছে। হাকিমও, কে দিছে? আমি ওই সেদিন তোর কাছে যে শার্ট পাঠিয়েছে সেই দিয়েছে। ফাহাদও, বাহ ভালো তো। এই রকম একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে। আমি, আরে কিসের গার্লফ্রেন্ড? ওরে তো আমি কখনো দেখি নাই। হাকিমও, আচ্ছা পরে কথা বলিস, এখন ভিতরে কি আছে সেটা দেখ। আমি ব্যাগটা খুললাম। প্রথমে অনেকগুলো বেলুন বের হলো। বেলুনে লেখা ভালোবাসি প্রিয়। তারপর অনেকগুলো চকলেট, 2টা গেঞ্জি, একটা ঘড়ি, আর পেন্সিল দিয়ে আঁকা আমার একটা ছবি, ওয়ালমার্টে সাজানো। হাকিমও, বাহ খুব সুন্দর তো, এই নে চকলেট খা। আমি, তোরা খা, আমার ইচ্ছে নাই। ফাহাদও, ইচ্ছে না থাকলে বাইরে গিয়ে বসো, আমরা খাই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, এতগুলো গিফট দেওয়ার মানেটা কি? মেয়েটা কি সত্যিই আমাকে ভালোবাসে? ভাবতে ভাবতে আমি বারান্দায় গেলাম। তখনই মেসেজ আসলো। কি, গিফট পছন্দ হয়নি? আমি রিপ্লাই দিলাম, এগুলোর মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনাকে ভালোবাসি। গিফট দিলেই কি ভালোবাসা পাওয়া যায়? সেটা আমি জানি না, বাট এটা সত্যি যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা কল দিচ্ছি, মেসেজে কথা বলা আমার ভালো লাগে না। আমি কল দেওয়ার আগেই সে কল দিয়ে দিল। আমি কলটা ধরে সালাম দিলাম। তারপর কথা বলা শুরু করলাম। কি করছেন এখন? মেয়েটা, আপনি তো সব জানেন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? আমি
আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। আপনি প্লিজ এগুলো বন্ধ করেন। আমার ভালো লাগছে না। কেন আপনার ভালো লাগেনি? এভাবে ভালোবাসা হয় না। তো কিভাবে হয় শুনি একটু। এত কিছু আমি বোঝাতে পারবো না। আপনি যদি সামনে এসে কথা না বলেন বা দেখা না করেন তাহলে আমি আর আপনাকে মেসেজ দিব না। ব্লক দিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আমি যদি ক্যাম্পাসে সবার সামনে আপনাকে প্রপোজ করি তাহলে অ্যাকসেপ্ট করবেন? সেটা পরে দেখা যাবে। আগে তো সামনে আসেন। পরে না, এখন বলেন। যদি আপনি প্রপোজ অ্যাকসেপ্ট করেন তাহলে আমি প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করব। ওকে। তাহলে কখন দেখা করবেন? টাইম বলা যাবে বা যে কোনো সময় করব। আপনি রেডি থাকবেন। আমি ওকে। আরেকটা কথা। কি? আপনি এই কয়েকদিন আমার দেওয়া শার্ট বা ট্রি শার্টগুলো পরবেন। কেন? এমনি তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর সানি আয়মানকে গিফটটার ছবি তুলে পাঠিয়ে দিলাম। এন্ড বাকি ঘটনা খুলে বললাম। ওরাও অনেক এক্সাইটেড, এতদিন পর অপরিচিতা সেই মেয়েটাকে দেখতে পারব। আমি মোটামুটি একটু টেনশনে আছি, মেয়েটা কে হবে, দেখতে কেমন হবে? যদি প্রপোজ না করে সবার সামনে অপমান করে তাহলে তো ক্যাম্পাসে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। ধুর, যা হওয়ার হবে, এত কিছু ভেবে লাভ নাই। ঘুমাতে গেলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার মেয়েটার কথা মনে পড়ছে। গলাটা বেশ খুব সুন্দর করে সাজিয়ে কথা বলে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কেমন যেন একটা ভয় কাজ করছে। গেইটের সামনে গিয়ে দেখি সানি আয়মান বসে আছে। আমি যাওয়ার পর, সানি কিরে কি অবস্থা? আমি এই তো ঠিকঠাক। আয়মান ওর সাথে আর কথা হইছে? আমি না, মেসেজ দেয়নি। আমিও দিইনি। সানি গিফটগুলো নিয়ে আসছিস? আমি নারে, ওগুলো বাসায় আছে। সানি ফকিন্নি। তোরে কালকে রাতে নিয়ে আসার জন্য বলেছি, মনে নেই? আমি সরি দোস্ত, মনে ছিল না। আয়মান আচ্ছা, প্রপোজ কি আজকে করবে বলেছে? আমি না, তবে বলেছে যে কোনো সময় করবে। আয়মান তাহলে তোরে প্রিপেয়ার্ড থাকতে হবে। সানি ক্লাস করবি? আয়মান আজকে ভালো লাগছে না। চল ঘুরে আসি। আমি কোথায় যাবি? আয়মান দেখি, একবার বাইকে ওঠ, বাকিটা পরে দেখা যাবে। আমি বাইকে উঠে রওনা দিব এমন সময় আদ্রিতা মেয়েটা আর কয়েকটা বান্ধবী গেট দিয়ে ভিতরে ঢুকতেছে। আদ্রিতা মেয়েটা আজকে একটা শাড়ি পরে এসেছে, বাকিরাও কয়েকজনে শাড়ি পরেছে। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার কোনো মেয়ে ফ্রেন্ড নাই। সানিরও কয়েকজন পরিচিত আছে। আয়মানেরও কয়েকটা মেয়ে ফ্রেন্ড আছে। অবশ্য ওরা আয়মানের স্কুল ফ্রেন্ড। স্কুল থেকেই ওদের সাথে একসাথে বেড়ে উঠেছে। সানি আদ্রিতাকে দেখে হা করে আছে। আমি ওর মাথায় একটা টোকা দিলাম। আমি শালা, মুখ বন্ধ কর, মশা ঢুকবে। সানি দোস্ত তোরা যা, আমি যাব না। আয়মান কেন? সানি যেভাবেই হোক আদ্রিকে আজকে প্রপোজ করব। ওরে ছাড়া থাকা ইম্পসিবল। আমি সেদিন ও তো এই কথা বলেছিলি। কিন্তু কাজের বেলায় তো কিছুই পারিস না। সানি দোস্ত তোরা ঠিক করে দে না। আমি সরি ইয়ার, আমি পারবো না। কারণ আমি মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারি না। তোর লাইন ঠিক করে দিব তো পরে। সানি শালারা তোরা কোনো কাজের না। যা করার আমি নিজেই করব।
এ কথা বলে সানি মেয়েগুলার পিছু নিল। আমরা আর কি করব, বাইক থেকে নেমে ওর পিছে পিছে গেলাম। মেয়েগুলা ক্লাসে চলে গেল, আমরাও ক্লাসে গেলাম। দেখলাম সানি ওদের সামনে গেল, আদ্রিতাকে কি যেন বলতে গিয়ে আবার আমাদের কাছে ফিরে আসলো। আমি কিরে প্রপোজ করিস নাই? সানি ধুর, ভয় লাগে। আয়মান ভয়ের কি আছে, তুই তো বীর পুরুষ। সানি শালা সামনে গেলে বুঝবি, তখন তোর বীর পুরুষগিরি কোথায় যায় টেরও পাবি না। আমি তাহলে আর এখানে বসে থেকে লাভ কি, চল বাইরে যাই। সানি প্লিজ দোস্ত তোরা কিছু করে দে। আয়মান আমরা কিছু বললে আদ্রিতা আমাদেরও চড় দিবে। যে মেয়ে সিনিয়রদের মারতে ভয় করে না সেখানে আমরা তো কিছুই না। আমি চল তো, তোর কপালে প্রেম নাই। সানি শালা নিজে তো পেয়ে গেছিস, তাই এখন আমারে বলছিস আমার কপালে প্রেম নাই। আমিও দেখব দে সেই সুন্দরী যে তোকে ভালোবাসে। আমি আচ্ছা দেখিস, এখন চল। তারপর আমরা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ ঘুরে বাসায় চলে গেলাম। মেয়েটা সারাদিন একটা মেসেজও দেয়নি, রাতেও দেয়নি। আমার কেমন যেন একটু খারাপ লাগছে। বারবার মোবাইলের দিকে তাকাচ্ছি কিন্তু মেসেজ দেয়নি। আমিও আর নিজে থেকে দিইনি। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আয়মান বাইক নিয়ে আমার বাসার সামনে আসলো। রেডি হয়ে ওর সাথে বেরিয়ে গেলাম। মাঝপথে সানিও উঠল। কলেজের সামনে যাওয়ার পর আয়মান বাইক একপাশে রাখল। প্রতিদিনের মতো চা খেয়ে ভিতরের দিকে যেতে লাগলাম। গেট দিয়ে ভিতরে যাওয়ার পর একটা ছেলে এসে আমাকে একটা গোলাপ ফুল দিয়ে কিছু না বলে চলে গেল। আমি ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। এরপর কলেজের একটা ছোট বোন এসে আরেকটা ফুল দিল। সানি আয়মান হা করে তাকিয়ে রইল। আরেকটু ভিতরে গেলাম। একের পর এক ছেলে মেয়ে এসে আমার হাতে ফুল দিতে লাগল। আমি পুরো টাস্কি খেয়ে বসে আছি। কি হচ্ছে এগুলো? স্বপ্ন দেখছি না তো? যত এগুচ্ছি তত ফুল দিচ্ছে। আমি কিছু ফুল সানি আয়মানের কাছে দিয়ে দিলাম। যত ভিতরে যাচ্ছি ফুলের সংখ্যা বাড়তেছে। মাঠের মাঝখানে যাওয়ার পর দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে গোল হয়ে লাভ বানিয়ে দাঁড়িয়ে আছে। আমি সানি আয়মানের দিকে তাকালাম। ওরাও টাস্কি খেয়ে আছে। আমাদের দাঁড়িয়ে থাকা দেখে একটা মেয়ে ইশারায় ডাক দিল। আমরা ওখানে গেলাম। ভিতরে যাওয়ার পর সবাই একটা একটা গোলাপ ফুল দিল। মাঝখানে যাওয়ার পর দেখি কেউ একজন অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। ভয়ে হাত পা কাঁপতেছে। আমি উনারে পিছন থেকে ডাক দিলাম। ও তাকাচ্ছে না। কয়েকবার ডাকার পর পিছনে ঘুরে তাকালো। ও তাকাতেই আমি অনেক বড় একটা টাস্কি খেলাম। কারণ মেয়েটক আর কেউ নয়, আদ্রিতাই ছিল। আদ্রিতাকে দেখে আমি সহ সানি আয়মান বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আরও বেশি অবাক হলাম এটা ভেবে যে মেয়ে এত প্রপোজাল পাওয়ার পরও অ্যাকসেপ্ট করত না। কত সুন্দর সুন্দর ছেলে ওর পিছে ঘুরত। ক্যাম্পাসের বড় ভাইয়েরা সবাই ওর জন্য পাগল। আর ও কিনা আমাকেই প্রপোজ করছে, তাও আবার সবার মাঝখানে। সানি কিছু না বলে ওখান থেকে চলে গেল। আদ্রিতা ফিল্মি স্টাইলে কয়েকটা কাব্য রচনা করে একগুচ্ছ গোলাপ আমার দিকে তুলে ধরল। আমার কি করা উচিত বুঝতেছি না। সানি আদ্রিকে ভালোবাসত। এখন যদি আমি অ্যাকসেপ্ট করি হয়তো ওর আর আমার ফ্রেন্ডশিপ আগের মতো থাকবে না। আয়মানের দিকে তাকালাম, সেও কিছু বলছে না। হয়তো এই রকম একটা হবে সেও আশা করেনি। ভয় আর লজ্জায় আমি ঘামাতে শুরু করলাম। আদ্রিতা আবারও আমাকে ডাকে কিন্তু আমার মন অন্যদিকে। কোনো কিছু না ভেবে আমি ওখান থেকে চলে গেলাম। ক্যাম্পাসের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল।
আমি চলে যাওয়ার পর আদ্রিতা ফুলগুলো নিয়ে ওখানেই বসে যায়। অনেকে অনেক কথা শোনাচ্ছে ওরে। কেউ বলছে এটা অহংকারের ফল, কেউ বলছে আদ্রিতা বেশি ভাব দেখায়, আবার কেউ আমার মাথায় সমস্যা আছে। কোনো কথায় কান না দিয়ে আমি সোজা বাসায় চলে গেলাম। দুপুরে না খেয়ে কিছুক্ষণ ঘুমালাম, কিন্তু ঘুম আসছে না। আচ্ছা, আমার এই কাজটা করা কি ঠিক হইছে? আদ্রিতা হয়তো আমাকে সত্যিই ভালোবাসে, না হলে সবার সামনে প্রপোজ করত না। বিকাল বেলায় আমি দিঘির পাড়ে গিয়ে একা একা বসে আছি। মনটা খারাপ, মন খারাপের কারণটাই খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর সানি আর আয়মান বাইক নিয়ে আমার কাছে আসলো। তারপর দুজন আমার পাশে বসল। সানি, কিরে তুই প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি কেন? আমি এমনি। সানি, এমনি মানে? সত্যি করে বল। আমি, আচ্ছা বাদ দে তো, আমার ভালো লাগছে না। আয়মান, আমাদেরকেও বলা যাবে না? বল কেন অ্যাকসেপ্ট করিসনি? ও তো তোকে সত্যিই ভালোবাসে। আমি দেখ, তোদের জন্য আমি এই রকম হাজারো আদ্রিতাকে রিজেক্ট করতে পারবো, কিন্তু তোদের মনে কষ্ট দিতে পারবো না। সানি, কেন? আমরা কি তোকে না করেছি নাকি? আমি সেটা না হয় করিসনি, বাট তুই তো ওরে ভালোবাসতি। আমি কিভাবে অ্যাকসেপ্ট করি বল? সানি, আরে আমি মজা করতাম। তাছাড়া আমি তো ওর সামনেই যাইনি কোনো দিন। তোদের সাথে দুষ্টামি করতাম। আমি কি করতি সেটা আমি খুব ভালো করেই জানি। আয়মান, এখন কি করবি ভাবছিস? আমি কি আর করব? ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি। কিছুদিন পর ওর মন এমনিতে ভালো হয়ে যাবে। তারপর না হয় সানি ওরে প্রপোজ করবে। সানি, আরে না, মাথা খারাপ নাকি আমি ওরে প্রপোজ করব? আয়মান, তুই কি ভাবছিস আদ্রিতা তোকে এইভাবে ছেড়ে দিবে? জীবনেও না, বরং সে ক্যাম্পাসে অপমান হওয়ার প্রতিশোধ ঠিকই নিবে। আমি মানে? আমি কই অপমান করলাম? আয়মান শোন, আমি খবর পেয়েছি ওর কাজিনরা সবাই তোকে মারার জন্য প্রোগ্রাম করতেছে। আমি তো কিছু করিনি। সানি, সেটা তুই আর আমরা ভাবছি, বাট ওরা তোকে মারবে এটা সিউর থাক। আয়মান শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমি কি? আয়মান, তুই কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি চলে যা। ওখানে তোর আব্বু আম্মুর সাথে থাকলে ভালো হবে। তাহলে ওরা তোরে আর খুঁজে পাবে না। কয়েকদিন থাক, তোর মনও ভালো হবে, আব্বু আম্মুকেও দেখতে পারবি, পাশাপাশি ওদের রাগটাও কমে যাবে। তুই এসে আবার ক্লাস করিস। আমি কিন্তু এখন যাওয়া কি ঠিক হবে? সানি, এরে এত কথা বলিস কেন? তুই কালকে সকালেই চলে যা, এটাই তোর জন্য ভালো হবে। আমরা মোবাইলে যোগাযোগ করব। আমি আচ্ছা দেখি। এরপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা ব্যাগ গোছাচ্ছি, এমন সময় হাকিম আর ফাহাদ আসলো। হাকিমও, কিরে কোথাও যাবি নাকি? আমি একটু বাড়িতে যাব। অনেক দিন উনাদের দেখি না। ফাহাদও, ওই দিকে কি খবর? আমি কোনো দিক? ফাহাদও, হারে মেসেজওয়ালি। আমি পুরো ঘটনা শেয়ার করলাম। হাকিমও, তুই পাগল নাকি, এভাবে চলে আসতে পারলি? আমি কিছু না বলে আম্মুকে কল দিলাম। আগামীকাল আসবো সে খবর দিলাম। আম্মু অনেক খুশি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে ফাহাদ আর হাকিমের কাছ থেকে বিদায় নিলাম। নিচে আয়মান ছিল, ওর সাথে বাইকে করে বাস স্টেশনে গেলাম। মাঝপথে সানিও আসলো। টিকিট কেটে ওদেরকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাড়ি চলতে শুরু করল। বারবার আদ্রিতার কথা মনে পড়তে লাগল। তার মানে আমিও কি আদ্রিতাকে ভালোবেসে ফেলেছি? ধুর, এটা হবে না।
রাস্তায় আম্মু কয়েকবার কল দিয়ে জিজ্ঞেস করলো আর কতক্ষণ লাগবে, কতটুকু এসেছি। বাড়িতে যেতে যেতে প্রায় 2টা বেজে গেল। বাড়িতে যাওয়ার পর সবাই এসে জড়িয়ে ধরল। দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম। বিকালবেলা বের হয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, কিন্তু কিছুতেই ভালো লাগছে না। মনটা ওখানেই রয়ে গেল। এভাবে খেয়ে ঘুমিয়ে 23 দিন চলে গেল। সারাদিন মন খারাপ করে বসেই থাকি। অবশ্য আম্মু কয়েকবার জিজ্ঞেস করছে আমার কিছু হয়েছে কিনা। মুছকি হাসি দিয়ে এড়িয়ে চলি। পরের দিন বিকালবেলা আমি একটা নদীর পাড়ে গিয়ে বসে রইলাম। নদীতে ছোট ছোট ঢিল মারতেছি। এমন সময় কেউ একজন এসে আমার পাশে বসল। তাকিয়ে দেখি আদ্রিতা। এটা নতুন কিছু না। ওখান থেকে আসার পর থেকেই আমার কেন যেন মনে হচ্ছে আদ্রিতা আমার পাশে আছে। এখনো মনে হচ্ছে আদ্রিতা এসে পাশে বসল। আমি আবারও স্বপ্নে চলে আসলেন, তাও আবার এই ভরদুপুরে। আদ্রিতা, তার মানে আপনিও আমাকে ভালোবাসেন। আমি সবকিছু প্রকাশ করতে নেই। এখন বলেন, এই ভরদুপুরে স্বপ্নে আসার কারণটা কি? আমাকে কি একা থাকতে দিবেন না? আদ্রিতা, এটা স্বপ্ন না, না বাস্তব। আমি কেন মজা করছেন? সেই আসার পর থেকেই এভাবে আমার চারপাশে ঘুর ঘুর করছেন, আর এখন বলছেন স্বপ্ন না। আদ্রিতা, বিশ্বাস না হলে একটা কাজ করি। আমি কি কাজ? আদ্রিতা, একটা চিমটি কাটি, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। আমি ওকে ডান। আদ্রিতার দিকে আমার একটা হাত বাড়িয়ে দিলাম। ও চিমটি কাটল, আর আমি ব্যথায় লাফিয়ে উঠলাম। আজব তো, এত আসলেই আদ্রিতা। ও এখানে কি করে? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ও কয়েকবার আমার সামনে তুলি দিল, কিন্তু আমার হুঁশ নেই। তারপর ধাক্কা মেয়ে নদীতে ফেলে দিল। হঠাৎ করে পানিতে পড়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ভিজে অবস্থা শেষ। আমি এটা কি করলেন? আদ্রিতা, কোনোটা? আমি ধাক্কা দিলেন কেন? আদ্রিতা, বেশ করেছি। আমাকে ওখানে একা রেখে ফেলার আসার কারণ কি? আমি সেটা পরে বলবো, আগে বলেন আপনি এখানে কি করছেন? এখানে আসার ঠিকানা দিল কে? আদ্রিতা, মানুষ চাইলে সবকিছু সম্ভব। এখন কোনো প্রশ্ন করা যাবে না। আগে বাড়িতে চলেন, তারপর সব বলবো। আমি জানেন আপনাকে বাড়িতে আমার সাথে দেখলে সবাই কি ভাববে। আদ্রিতা, আমি আগে বাড়িতেই গিয়েছি, আপনার আম্মুর থেকে ঠিকানা নিয়ে এখানে আসছি। আমি কি? আপনি আম্মুর কাছেও গেছেন? আদ্রিতা, শুধু আমি না, আমার আম্মুও আসছে। চলেন চলেন। কি আর করা, ভেজা শরীর নিয়ে হাঁটতেছি। আমার এখনো কেমন জানি মনে হচ্ছে এটা স্বপ্ন। আমি হাঁটতেছি আর আদ্রিতা আমার পিছনে আসছে আর মিটমিট করে হাসছে। বাড়িতে যাওয়ার পর দেখি আম্মুর সাথে আরও একটা মহিলা হেসে হেসে কথা বলছে। তার মানে এটাই আদ্রিতার আম্মু। আমি ওখানে গিয়ে উনাকে সালাম দিলাম। উনি সালাম নিল। তারপর জিজ্ঞেস করল আমার এই অবস্থা কেন। আমি আদ্রিতার দিকে তাকালাম। উনারাও বুঝে গেল। আম্মু বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উনার সামনে আসতে, আমিও ফ্রেশ হয়ে আসলাম। আম্মু, কিরে তুই আমার মেয়েকে ওখানে একা ফেলে রেখে চলে আসলি কেন? আমি রীতিমতো একটা টাস্কি খেলাম। আদ্রিতা আসতে না আসতেই আম্মুর মেয়ে হয়ে গেল। তারপর আদ্রিতার আম্মু বলল, জানো বাবা, আমার মেয়েটা কত কান্নাকাটি করেছে। আজ পর্যন্ত আমরা ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমার সাথে শেয়ার করতে। কেন তুমি আমার মেয়েটাকে মৃত্যুর দিকে ঢেলে দিল? আমি উনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। তারপরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মুও অনেক বকাঝকা করলেন।
পরে নিজের রুমে চলে গেলাম। আম্মু ফাইনাল করে নিয়েছে আদ্রিতার সাথেই আমার বিয়ে দিবে। আমার কোনো মতামত চলবে না। একদিকে মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, অন্যদিকে সানির কথা মনে পড়তেছে। কি করব কিছুই বুঝতেছি না। রাতের বেলা আমি বাসার ছাদে গিয়ে বসে আছি, চাঁদ দেখতেছি। কিছুক্ষণ পর আদ্রিতা এসে আমার পাশে বসল। আদ্রিতা কি করেন? আমি কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আদ্রিতা হুম বলেন। আমি আমাকে ভালোবাসার কারণটা জানতে পারি? আদ্রিতা সবকিছুর কারণ বলা যায় না, তবে এতটুকু বলতে পারি আপনার সাধারণ চলাফেরা আমাকে ভালো লাগিয়েছে। আপনি অন্যদের মতো না, একটু ভিন্ন। এটাই আমার ভালো লাগে। আর কিছু বলতে পারবো না। আমি এখানে আসার ঠিকানা কে দিল? আর আপনার আম্মু বলল আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি, এর মানে কি? আদ্রিতা, আপনি সেদিন আমার ভালোবাসা গ্রহণ না করার কারণে রাতে আমি অনেকগুলো মেডিসিন খেয়ে ফেলি। শরীরটা ঠান্ডা হয়ে যায়। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আম্মু, আব্বু আর আপনার 2 ফ্রেন্ড আমার পাশে ছিল। তারপর সানি আর আয়মান ভাইয়া আমাকে সবকিছু খুলে বলেছে। এটাও বলেছে যে আপনিও আমাকে ভালোবাসেন। তারপর আম্মু আব্বু আমার কথা মতো এখানে আসতে রাজি হয়ে যায়। এরপর সানি ভাইয়ার থেকে ঠিকানা নিয়ে সোজা এখানে চলে আসলাম। আপনার আম্মুকে ইনিয়ে বিনিয়ে অনেক মিথ্যা কথা বলে ফটিয়ে ফেললাম। বলেছি আমাদের অনেক আগে থেকেই রিলেশন ছিল, আপনি রাগ করে এখানে চলে আসছেন। আমি বাহ, আপনারা পারেনও বটে। আদ্রিতা, আপনার নীল কালারের কোনো পাঞ্জাবি আছে? আমি হুম আছে তো, কেন? আদ্রিতা, চলেন না একটু ঘুরে আসি। আমি ঘোরার সাথে পাঞ্জাবির কি সম্পর্ক? আদ্রিতা, আপনি নীল পাঞ্জাবি পরবেন আর আমি নীল শাড়ি। খোলা আকাশের নিচে খালি পায়ে শিশির ভেজা ঘাসে দুজনে হাঁটব আর গল্প করব। আমি দেখেন এত রোমান্টিকতা আমার মাঝে নাই। আদ্রিতা, আপনি যাবেন না? আমি না। আদ্রিতা, তাহলে কিন্তু আমি চেঁচিয়ে বলবো আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আবার অনেক খারাপ খারাপ কথা বলেছেন। আমি এটা কোনো ধরনের ব্ল্যাকমেইল? আদ্রিতা, আপনি না গেলে করতে বাধ্য হব। আমি আচ্ছা, চেঁচানোর দরকার নাই, আমি আসছি। আদ্রিতা, আরেকটা কথা। আমি আবার কি? আদ্রিতা, এখান থেকে চলে যাওয়ার ক্যাম্পাসে আপনি সবার সামনে আমাকে প্রপোজ করবেন। আমি পারবো না। আমি। আদ্রিতা, তাহলে আগের বারের মতো অনেকগুলো মেডিসিন খেয়ে সারা জীবনের জন্য চলে যাব, দেখবেন। আমি আর কিছু বললাম না, মেয়েটা আসলেই পাগল। নিচে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা নিয়ে গায়ে দিলাম। বাইরে এসে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর আদ্রিতা শাড়ি পরে বের হল। হাতে নীল চুড়ি। চাঁদের আলোয় মনে হচ্ছে স্বপ্নের অপ্সরা। আমি ওর দিকে চেয়ে আছি, একটু পর ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। আদ্রিতা, এভাবে কি দেখেন? আমি কিছু না, চলেন। আদ্রিতা, হই দাঁড়ান। আমি দাঁড়ালাম, ও এসে আমার বাম হাতটা ধরল। তারপর খালি পায়ে হাঁটতে লাগলাম। উফ, কি দারুণ মোমেন্ট, ভাষায় প্রকাশ করা যাবে না। পৃথিবীর শান্তিময় মুহূর্তের মধ্যে এটাই সেরা। হালকা বাতাস, মিষ্টি চাঁদের আলো, পাশে আছে ভালোবাসার মানুষ। সুখে থাকার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। ভালোবাসা হোক চির অমর, চিরস্থায়ী। চলতে থাকুক অনন্তকাল। বেঁচে থাকুক প্রত্যেক সত্যিকারের ভালোবাসা। সমাপ্ত।